আসসালামু আলাইকুম। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগ, কৌতুক করে অনেকেই যাকে BAL বাল বলেও ডেকে থাকেন। এর গঠনতন্ত্র এবং গঠনতন্ত্রের সাথে তারা আসলে কতটুকু সঙ্গতিপূর্ণ বা তাদের আহ, বাস্তবিক কার্যক্রম কতটুকু সঙ্গতিপূর্ণ। প্রথমেই আসা যাক বাংলাদেশ আওয়ামী লীগ নাম, অর্থাৎ এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যদিও তারা তাদের ওয়েবসাইটের নাম দিয়েছে ALBD.org, অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশ .org। উদ্দেশ্য তো বুঝতেই পারছেন, ওই যে বিটাকে আগে নিয়ে আসলে তো বাল হয়ে যায়, এই জন্য আর কি। যাই হোক, আসুন দেখি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। লক্ষ্য, উদ্দেশ্য বা প্রস্তাবনা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংহত করা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতা সমুন্নত রাখা। আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্যর প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংহত করা এবং রাষ্ট্রের সার্বভৌম ও অখণ্ডতা সমুন্নত রাখা। আওয়ামী লীগ বাংলাদেশে তার পুরো সময়, যদি আমরা 96 থেকে 2001 সাল পর্যন্ত ধরি, 5 বছর, এবং পরবর্তীতে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, এই টোটাল হচ্ছে 15 বছর। এই টোটাল 20 বছর তারা বাংলাদেশকে শাসন করেছে। এই 20 বছরে আমরা আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রচেষ্টা, এটা তারা প্রতিনিয়ত বুলিয়ে উড়িয়েছে, চেতনার ব্যবসা করেছে, বাট বাস্তবিক পক্ষে তাদের ভিতরে এটা লক্ষ্য করা যায় নাই। পুরো সময়টাই তারা ইন্ডিয়ার তাবেদারি করেছে এবং ইন্ডিয়াকে এমন কোনো সুযোগ সুবিধা নাই যা এই আওয়ামী লীগ তার 20 বছরের শাসনামলে দেয় নাই। তারা বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে দিয়েছে, বাংলাদেশের ভেতর দিয়ে তাদেরকে করিডোর দিয়েছে, ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে, এবং সেই ট্রেনের ভিতরে কি যাচ্ছে সেগুলোও তো বাংলাদেশ দেখবে না। এরকম অসংখ্য উদাহরণ আছে। প্রচুর বাণিজ্য চুক্তি করা হয়েছে যেগুলো অসম চুক্তি। তো এই জায়গা থেকে টোটালি বলা যায় যে তার যে আওয়ামী লীগের যে প্রথম লক্ষ্য বা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা তারা কখনোই বাস্তবায়ন করে নাই বা এটা সমুন্নত রাখে নাই। দ্বিতীয় যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণ করা। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, তারা 2বার সুযোগ পেয়েছে, 2বার না 3বার সুযোগ পেয়েছে জনগণের দল হয়ে ওঠার। অর্থাৎ মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগ প্রকৃতপক্ষেই জনগণের দল ছিল। তো মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমানের সামনে একটা বিশাল সুযোগ আসছিল ইউনিভার্সাল লিডার হওয়ার। সে চাইলে সব মানুষের নেতা হতে পারত, কিন্তু তিনি সেটা হননি। তিনি তার নিজের কাছের লোকদেরকে নিয়ে বাকশাল কায়েম করেন। দেশের জনগণের নেতা না হয়ে তিনি আওয়ামী লীগের নেতা হন এবং তার রক্ষী বাহিনী দিয়ে জনগণকে শোষণ করা শুরু করেন। ঠিক একইভাবে 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিরোধীদের উপরে প্রচুর ধরপাকড়, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে এবং সেটা সব মাত্রা ছাড়িয়ে গেছে 2009 সালে যখন তারা ক্ষমতায় আসে তারপরে, এবং পরপর 3বার বিতর্কিত নির্বাচন দিয়ে তার ক্ষমতাকে 15 বছর পর্যন্ত প্রলম্বিত করেন। কাজেই
আওয়ামী লীগ কখনোই জনগণের ক্ষমতায় বা জনগণের মালিকানায় বিশ্বাসী ছিল না। যতটুকু বিশ্বাস তাদের ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায়ন, শেখ হাসিনার ক্ষমতায়ন, এবং হচ্ছে তাদের নেতা কর্মী যারা আছে তাদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা। 3 নাম্বার যে লক্ষ্য বা উদ্দেশ্য আওয়ামী লীগের সেটা হচ্ছে রাষ্ট্রের সকল নাগরিকের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি এবং কল্যাণ নিশ্চিত করা। আগেই বলে আসছি যে আওয়ামী লীগ কখনোই রাষ্ট্রের সকল নাগরিককে নিয়ে চিন্তা করে নাই। সে চিন্তা করেছে শুধুমাত্র শেখ পরিবার এবং হচ্ছে আওয়ামী লীগের যারা দোসর, গুন্ডা পান্ডা তাদেরকে নিয়ে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। 4 নম্বরে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। আচ্ছা, প্রথমে আসি মুক্তিযুদ্ধের চেতনা। আওয়ামী লীগ কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিল না। আসলে আওয়ামী লীগ বললে ভুল হবে, আওয়ামী লীগকে যারা চালিয়েছে স্বাধীনতার পর থেকে তারা কেউই স্বাধীনতার চেতনায় বিশ্বাসী ছিল না। এমনকি শেখ মুজিবুর রহমান নিজেও বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি স্বেচ্ছায় কারাবরণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। ঠিক একইভাবে আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা ছিল তারা সবাই গিয়ে জামাইয়া দরে ইন্ডিয়াতে আশ্রয় গ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন এই দেশের আপামর জনসাধারণের প্রচেষ্টায় দেশটা স্বাধীন হয় এবং শেষ মুহূর্তে ইন্ডিয়া এসেও তাতে যোগ দিয়েছিল, সেটাও বাংলাদেশকে স্বাধীন করা তাদের বড় উদ্দেশ্য ছিল না, বাংলাদেশকে তাদের পদতলে রাখাটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যে স্বাধীনতা আমরা অর্জন করি সেই স্বাধীনতার সুফল ভোগ করতে শুরু করে আওয়ামী লীগ। তারা উড়ে এসে তখন এই দেশে জুড়ে বসে। এবার আসি অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িকতা বলতে আসলে কি বোঝায়? অসাম্প্রদায়িক মানে হচ্ছে ধর্ম, বর্ণ, গোত্র এদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। এখন এই যে এই অসাম্প্রদায়িক শব্দটাকে আমরা সেই ভেদাভেদ বা বিভক্তির জায়গা থেকে সরিয়ে এনে ধর্মভিত্তিক বিভক্তিতে নিয়ে এসেছি। অসাম্প্রদায়িকতা মানে হইতেছে কি মানে হিন্দু মুসলমান সব সংস্কৃতি মিলে একটা জগা খিচুড়ি সংস্কৃতি পালন করা। কিন্তু এই যে এই তথাকথিত অসাম্প্রদায়িকতা, এটা তো বাংলাদেশ যে সৃষ্টি হয় তার পরিপন্থী। কারণ বাংলাদেশ সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে। অর্থাৎ প্রথমে এটা হয়েছিল 1947 সালে, যখন ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যায় তখন দেশটাকে তারা ভাগ করে দিয়ে গেছিল ধর্মের ভিত্তিতে। তো সেই জায়গা থেকে পাকিস্তান ছিল হচ্ছে মুসলিম রাষ্ট্র, আর ইন্ডিয়া জন মানে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হিন্দু রাষ্ট্র। সেই দিক থেকে বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে পড়ে একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসেবে, স্বাভাবিকভাবেই এটা মুসলিম রাষ্ট্রই হওয়ার কথা। তো সেই মুসলিম রাষ্ট্রকে তারা অসাম্প্রদায়িকতার নামে ইন্ডিয়ার একটা মানে কি বলবো, এটাকে আসলে কি বলা যায়, ইন্ডিয়ার ঝোলার ভেতরে থাকা একটা রাষ্ট্রে পরিণত করার প্রয়াস তারা চালিয়েছে সবসময়। এবার আসি গণতান্ত্রিক সমাজ। গণতন্ত্র আওয়ামী লীগের ভিতরে কখনোই ছিল না। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগ পর্যন্ত একটা গণতান্ত্রিক ধারা সেখানে ছিল, তারপরে এখানে শুরু হয়েছে পরিবারতন্ত্র। এবং মাঝখানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর এবং শেখ হাসিনা আওয়ামী লীগের চেয়ারপারসন হওয়ার মাঝখানের যে সময়টা, এই সময়টাতে আসলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না বললেই চলে। কাজেই গণতন্ত্র তাদের ভিতরে কখনোই ছিল না, এখনো নাই।
একটা পরিবারতন্ত্রের উপরে ভিত্তি করে চলছে এই আওয়ামী লীগ। এই যেই দলের ভিতরেই গণতন্ত্র নাই, সেই দল কিভাবে সমাজে গণতন্ত্র বা রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তো রাষ্ট্রেও গণতন্ত্র নাই। তো এদের মূল নীতি, তা আওয়ামী লীগের মূল নীতি কি ছিল? বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা তথা সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিতকরণ ও অসাম্প্রদায়িক রাজনীতি এবং সমাজতন্ত্র তথা শোষণমুক্ত সমাজ ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হইবে বাংলাদেশ আওয়ামী লীগের মূল নীতি। এখন এখানে আসেন, দেখেন, বাঙালি একটা জাতিসত্তা। এখন বাংলাদেশে বিভিন্ন রকম মানুষের বসবাস। বাংলাদেশে হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। এটা এরকম অসংখ্য মানে ধর্মভিত্তিক জাতি আছে। ঠিক একইভাবে বাংলাদেশে বাঙালি আছে, পাহাড়ি আছে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। তো তারা তো বাঙালি না। হ্যাঁ, বাঙালির সংখ্যা বেশি, কিন্তু বাঙালি ছাড়াও এই দেশে আরো অসংখ্য জাতি গোষ্ঠী রয়েছে। তাদের পরিচয় কি হবে? আমরা যেমন আমাদের ভাষাটাকে যখন রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তান স্বীকৃতি দেয় নাই, তখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি। ঠিক একইভাবে আমরা যখন অন্যদের জাতীয়তাবাদকে আহ, অস্বীকার করব, বাংলাদেশকে শুধুমাত্র বাঙালি জাতির রাষ্ট্র হিসেবে বিবেচনা করব, তখন তারাও অসন্তুষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জাতীয়তাবাদকে করা হয় বাংলাদেশী। অর্থাৎ এই দেশে যারা নাগরিক, এই দেশে যারা বসবাস করে, তারা সবাই এই জাতীয়তাবাদের পরিচয়ে পরিচিত হবে। সেই পরিচয়টা কি? সেটা হচ্ছে বাংলাদেশী, বাঙালি নয়। আমি হয়তো বাঙালি, কিন্তু আরেকজন বাঙালি নয়, কিন্তু আমরা সবাই বাংলাদেশী। এটা একটা অসাম্প্রদায়িক শব্দ আমরা বলতে পারি। গণতন্ত্র, আগেই বলছি। ধর্মনিরপেক্ষতা, আসলে ধর্মনিরপেক্ষতা একটা আপেক্ষিক শব্দ, এর এক এক জায়গায় এক এক রকম ব্যবহার আছে। তবে ধর্মনিরপেক্ষতা বলতে ইন জেনারেল আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ধর্মহীনতা। অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে ধর্ম থেকে মানুষকে মানে একটু দূরে নিয়ে আসার একটা প্রচেষ্টাই লক্ষ্য করা যায়। আর সকল ধর্মের স্বাধীনতা বা সমান অধিকার, এটা অলরেডি ইসলাম নিশ্চিত করছে। নতুন করে আওয়ামী লীগের আর কি নিশ্চিত করবে? আওয়ামী লীগ কি নিশ্চিত করবে? আওয়ামী লীগ বরং এই সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘু নিয়ে প্রতিনিয়তই রাজনীতি করছে। তারা দুইটা মানে কি বলবো টুলস পেয়ে গিয়েছিল কপালের ফেরে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, এটা নিয়ে তারা ব্যাপক ব্যবসা করেছে। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে এই সাম্প্রদায়িকতার যে বুলি, সেটা সংখ্যালঘু। এরপরে তারা বলছে যে সমাজতন্ত্র তথা শোষণমুক্ত সমাজ। এখন গণতন্ত্র একটা থিওরি দেশ পরিচালনার, সমাজতন্ত্র একটা ভিন্ন থিওরি। তো গণতন্ত্র আর সমাজতন্ত্র একসাথে চলতে পারে না, যদিও এই দুই তন্ত্রের কোনো তন্ত্রই আসলে মুসলমানদের জন্য প্রযোজ্য না। সামাজিক ন্যায় বিচার, আওয়ামী লীগের সামাজিক ন্যায় বিচার বলতে আমরা আমাদের জীবদ্দশায় যতটুকু দেখেছি সেটা হচ্ছে মারামারি, কাটাকাটি, একজনের সাথে আর একজনের ঝামেলা গ্যাঞ্জাম পাকিয়ে রাখা, এবং সেই গ্যাঞ্জাম মানে সমাধান তো করবেই না, সমাধানের নামে সব পক্ষ থেকেই নিয়মিত টাকা খাওয়া। তো এই হচ্ছে আওয়ামী লীগের মূলনীতি। এবার আসি অঙ্গীকারে। একটি উন্নত, সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্র হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী রূপকল্প সম্বলিত এই ঘোষণাপত্র ও কর্মসূচির মৌলিক লক্ষ্য ও অঙ্গীকার হইবে। সেখানে কি ছিল? স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ সমুন্নত রাখা। অলরেডি বলে ফেলছি যে স্বাধীনতার আদর্শ আসলে তাদের ভিতরে কখনো ছিলই না। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তারা প্রতিনিয়ত শুধুমাত্র ব্যবসা করছে।
মূল্যবোধ বলেও আসলে তাদের মধ্যে কিছু নাই। মানব সত্তার মর্যাদা ও মানবিক মূল্যবোধের স্বীকৃতি। মানব সত্তার কোনো মর্যাদা আওয়ামী লীগের কাছে নাই। আওয়ামী লীগের কাছে মর্যাদা ছিল হচ্ছে শুধুমাত্র মুজিব সত্তার। মানবিক মূল্যবোধ বলে তাদের ভিতরে কিছু ছিল না। বিগত 15 বছরের শাসনে আমরা সেটা দেখি নাই। কারণ এমন কোনো অপরাধ অন্যায় নাই যেটা আওয়ামী লীগ ছাত্রলীগ করে নাই। খুন, ধর্ষণ, ডাকাতি, চুরি, সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে সবকিছুই তারা করেছে বিগত 15 বছরে। বাংলাদেশের জনগণের ঐক্য সংহতির বিধান করা, তাদের এই যে এই অঙ্গীকারটা হচ্ছে সবচেয়ে হাস্যকর। কারণ আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেনি, স্বাধীনতার আগের ঘটনা ছাড়া। স্বাধীনতার আগে তারা চেষ্টা করেছে, কারণ তাদের লক্ষ্য ছিল ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যেতে হলে সেক্ষেত্রেও তারা বিভক্ত করেছে বাঙালি এবং পাকিস্তানিকে। তো ঐক্য করার চিন্তা আওয়ামী লীগের কখনোই ছিল না। আওয়ামী লীগ বিভিন্ন সময় এই দেশ, এই জাতিকে শুধুমাত্র বিভক্তই করেছে। তারা সেই বিভক্ত গুলো করেছে ধর্মের ভিত্তিতে, বিভক্তিগুলো করেছে জাতিসত্তার ভিত্তিতে, বিভক্তিগুলো করেছে ধনী গরিবের বৈষম্যের মাধ্যমে, বিভিন্নভাবে আওয়ামী নন আওয়ামী অর্থাৎ আওয়ামী পন্থী আর আওয়ামী বিরোধীদের মধ্যে, অর্থাৎ এই দেশের মানুষজনকে তারা কখনোই একত্রিত হতে দেয় নাই। ইভেন ধর্মীয় গোষ্ঠীগুলোকেও তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভক্ত করে ফেলেছে। তার অন্যতম একটা বড় উদাহরণ হচ্ছে তাবলিগ জামাতকে বিভক্ত করে দেওয়া। এরপর হচ্ছে কি সংসদীয় গণতন্ত্রের সুস্থ বিকাশ ও প্রাতিষ্ঠানিক রূপদান, জনগণের পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। সংসদীয় গণতন্ত্রের সুস্থ বিকাশ, এই সংসদীয় গণতন্ত্রটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ। বিকাশ তো বহু দূরের কথা। শুধু সংসদীয় রাজনীতি বা গণতন্ত্রকে না, সরকারি সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। জনগণ 15 বছরে ভোট দিতে পারে নাই। 3টা নির্বাচন আওয়ামী লীগ করেছে তার খেয়াল খুশি মতো। 2014 সালের ভোটে ক্ষমতায় থেকে সে নির্বাচন দিয়েছে। বিরোধী দল মতের যারা লোকজন ছিল তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে জেল মামলা দিয়ে হামলা করে তাদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে দেয়নি। 2018 সালের নির্বাচনে আগের দিনের ভোট রাতে করে ফেলেছে। আর 2024 সালের নির্বাচনে 2014 সালের নির্বাচনে তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। 2018 সালের নির্বাচনে তারা দিনের ভোট রাতে করেছে এবং 2024 সালের নির্বাচনে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তারা ভোট দিয়ে পাশ করিয়ে দিয়েছে। তো এভাবে 3টি নির্বাচনে তারা জনগণের সাথে ইয়ার্কি করেছে বলা চলে। এরপর আসি একটি গণমুখী, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, দক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলা, সুশাসন নিশ্চিত করা। কি সুশাসন যে আওয়ামী লীগের এই আমলের এই 15 বছরে ছিল তা এই বাংলাদেশের লোকজন হাড়ে হাড়ে টের পেয়েছে। মেজর ডালিম নাকি বলেছিল যে একটা যে বেঁচে আছে, দুইটা যে বেঁচে আছে, এই দুইটা থেকে এই জাতি বুঝতে পারবে যে এই আমি কেন এই পরিবারটাকে পুরো ধ্বংস করেছি। তৃণমূল পর্যন্ত রাষ্ট্র পরিচালনার সকল স্তরে জনগণের অংশগ্রহণ ও ক্ষমতায়নের লক্ষ্যে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা। হ্যাঁ, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলেছে, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচন, চেয়ারম্যান মেম্বারের নির্বাচন যেটাকে বলে, আমরা খুব সুন্দর নির্বাচন এক সময় দেখেছি। সেখানে রাজনৈতিক দলের কোনো প্রভাব ছিল না। প্রার্থীরা যে যার ইচ্ছা মতো স্বাধীনভাবে প্রার্থী হতে পারত, সবাই সবার কাছে ভোট চাইতে পারত। কিন্তু যখন এই স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় লেজুর বৃত্তি শুরু হয়, তখন থেকে আমরা দেখি এক প্রার্থী আর এক প্রার্থীর মুখ দেখে না, এক প্রার্থী আর এক প্রার্থীর এলাকায় যেতে পারে না, ঢুকতে পারে না। এমনকি বিরোধী প্রার্থী না, নিজের দল থেকে 2 জন প্রার্থী হইলেও সেখানেও
কেউ স্বাধীনভাবে মাঠে নামতে পারে না, একজন আরেকজনকে ধরে মারে পিটায়। এই ছিল হইতেছে আওয়ামী লীগের সুশাসন। নরনারী, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, ক্ষুদ্র জাতিসত্তা নির্বিশেষে মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা বিধান এবং তাদের উন্নত জীবন বিকাশের পরিপূর্ণ সুযোগ প্রদান। উন্নত জীবন বিকাশের পরিপূর্ণ সুযোগ আওয়ামী লীগ দিয়েছে। গত 15 বছরে যারা আওয়ামী লীগের দোসর ছিল, স্বৈরাচারের দোসর ছিল, যারা তেল মালিশ করেছে, পা চেটেছে, তারা সবাই বিদেশে বাড়ি গাড়ি অঢেল সম্পদের মালিক হয়েছে এই দেশের টাকা পাচার করে নিয়ে। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সকল প্রকার সাম্প্রদায়িকতার বিলোপ সাধন। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ না, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একজন ধর্মপ্রাণ মুসল্লি নির্ভয়ে স্বাধীনভাবে মসজিদে যেতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, কোনো ধর্মীয় বই সাথে রাখতে পারে নাই। ধর্মীয় বই দিয়ে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে খুন করে ফেলা হতো, গুম করে ফেলা হতো। এবং সেই খুনের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎ এবং বুয়েটে আবরার ফাহাদের হত্যার ঘটনা। এর বাইরে আরো অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে যেটা আলোচনায় আসেনি, কারণ হয়তো তারা জামাত শিবির বা অন্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু এরা আসলে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না, তাই এরা বেশি আলোচনায় এসেছে এবং তাই এদেরকে উদাহরণ হিসেবে আমি সামনে আনলাম। আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ। বিচার বিভাগের কি স্বাধীনতা নিশ্চিত তারা করছে বিগত 15 বছরে, এটা বোঝা যায় ক্যাঙ্গারু কোর্ট, যার মাধ্যমে শেখ মুজিবের হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে, এবং যেই বিচারে সরকারের আজ্ঞাবহ আদেশ বাস্তবায়ন না করার কারণে এস কে সিনহা, তৎকালীন প্রধান বিচারপতি, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। নারী নির্যাতন বন্ধ, নারীর অধিকার ও মর্যাদা সংরক্ষণ এবং রাষ্ট্র ও সমাজ জীবনের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। হ্যাঁ, নারী নির্যাতন তো তারা বন্ধ করেই নেই, বরং নারীদেরকে নিয়ে তারা ব্যবসা করেছে। ছাত্রলীগের কর্মী বা নেত্রীদেরকে তারা ব্যবহার করেছে, তাদের ছাত্রলীগের নেতা নেত্রীদেরকে তারা ব্যবহার করেছে ছাত্রলীগ এবং যুবলীগ বা মূল দলের নেতাদের মনোরঞ্জনের উপকরণ হিসেবে। শিশুর অধিকার সংরক্ষণ। শিশুর অধিকার সংরক্ষণ, তাদের দৈহিক ও মানসিক বিকাশের সুযোগের নিশ্চয়তা বিধান এবং যুব সমাজের উন্নয়ন নিশ্চিত করা। আমি জানি না তারা শিশুর অধিকার সংরক্ষণে কি ধরনের কাজ করেছে, যেখানে তারা অসংখ্য লোককে গুম খুন হত্যার মাধ্যমে অসংখ্য শিশুকে বিগত 15 বছরে এতিম করেছে, অসহায় করেছে। সংবাদপত্র সহ সকল গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা। বিগত 15 বছর কোনো গণমাধ্যম স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে নাই। সংবাদ মাধ্যম, গণমাধ্যম তো দূরে থাক, একজন ব্যক্তি মানুষ হিসেবেও কেউ একটা কথা বলতে গেলে চিন্তা করছে যে আশেপাশে পুলিশ আছে কিনা, ডিজিএফআই আছে কিনা, এনএসআই আছে কিনা, সিআইডি আছে কিনা, র্যাব আছে কিনা, বা আওয়ামী লীগের কোনো দোসর চামচা আশেপাশে আছে কিনা। এই স্বাধীনতাটুকুও মানুষের ছিল না। সেখানে সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা তো অবাস্তব কল্পনা। এবং 72 সালে ক্ষমতায় এসে তারা হচ্ছে সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিল এবং 2009 সালে ক্ষমতায় এসে তারা অনেকগুলো টিভি চ্যানেল বন্ধ করে দেয়। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ মানুষের জীবন ধারণের মৌলিক সমস্যার সমাধান এবং কর্মের অধিকার ও জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা। বিগত 15 বছরে একের পর এক বাংলাদেশের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা সহ সকল মৌলিক অধিকারের যে ব্যবস্থা, সেগুলো আওয়ামী লীগ ধ্বংস করেছে। এই দেশের অন্নের ব্যবস্থা, খাবার দাবার বা খাদ্যপণ্যের জন্য আমাদেরকে ইন্ডিয়ার উপরে নির্ভরশীল করেছে। বস্ত্র শিল্প আমাদের দেশে যেটা আছে সেটাকে প্রতিনিয়ত ধ্বংস করার চেষ্টা করেছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। চিকিৎসা ব্যবস্থা নাই বললেই চলে। এখন
ওই সর্দি কাশি ঠান্ডা জ্বর হইলেও এমন একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছিল যে বাংলাদেশে চিকিৎসা নাই, চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হয়। বাসস্থানের ব্যবস্থা, এই দেশে বহু মানুষ মাথা গোঁজার ঠাঁই নাই, তাদের জন্য কোনো ব্যবস্থা নাই, কিন্তু আবাসন একটা প্রকল্প করে সেটা নিয়ে তাদের দলীয় লোকজনকে বেশ ভালো একটা ধান্দার সুযোগ করে দিয়েছিল। যেই আবাসন প্রকল্পের ঘরগুলো 6 মাসও কেউ ব্যবহার করতে পারে নাই, একা একাই ভেঙে পড়ে গেছে। আর জীবনযাত্রার মানের কথা কি বলবো, মানুষ কোনো রকমে খেয়ে না খেয়ে আধা এক বেলা 2 বেলা খেয়ে তারপর জীবন জীবিকা পার করেছে। অর্থনৈতিক অনগ্রসরতার অবসান, দারিদ্র্য বিমোচন, অধিকতর কর্মসংস্থান, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা, একপাক্ষিক বৈদেশিক নির্ভরশীলতা কাটানো, ব্যক্তি খাত এবং রাষ্ট্রীয় ব্যক্তি খাতের যৌথ উদ্যোগে পিপিপি, উৎপাদনমুখী বিনিয়োগ উৎসাহিত করা, একটি শিল্প সমৃদ্ধ জাতীয় অর্থনীতির ভিত্তি রচনা করা। আগেই বলছি, বিগত 15 বছরে এই সরকার, আওয়ামী লীগ সরকার, দেশের উন্নয়নমূলক কোনো কাজ করে নাই। যা কিছু করেছে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা কিছুই করে নাই। চেষ্টা করেছে যেখানে যতটুকু পারা যায় ধ্বংস করার, অথবা ভারতীয়দের একচ্ছত্র ও আধিপত্য দেওয়ার। এবং তারই ফলশ্রুতিতে সকল কৃষি বীজের এবং সারের জন্য এই দেশকে ইন্ডিয়ার উপর নির্ভরশীল করে তোলে। বিদ্যুৎ, অসম চুক্তির মাধ্যমে বিদ্যুৎ এবং জ্বালানি আমদানির ব্যবস্থা করা হয়। দেশীয় শিল্প কারখানা, বিশেষ করে চিনিকল, পাটকল, এগুলো ধ্বংস করা হয়। সম্পূর্ণরূপে একটি ভারত নির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে আমাদেরকে। সর্বাঙ্গীন গ্রামীণ উন্নয়ন, ভূমি ও কৃষি ব্যবস্থার আমূল সংস্কার, কৃষিতে বিশ্বায়নের নেতিবাচক প্রভাব মোকাবেলা, আধুনিকায়ন, কৃষিতে টেকসই প্রযুক্তির ব্যবস্থা এবং সমবায় ব্যবস্থা বহুমুখীকরণ ও ফলপ্রসূ করা। আমি তো বললামই, খাদ্য, বস্ত্র, চিকিৎসা সবকিছুতে আমাদেরকে ভারতের উপর নির্ভরশীল একটা জাতি হিসেবে তারা তৈরি করার সার্বিক চেষ্টা করেছে। উন্নয়ন বলতে 3টা মূলা তারা ঝুলাইছে। সেই 3টা মূলা হইতেছে, একটা পদ্মা সেতু, যেটা যদিও বলে নিজস্ব অর্থায়নে করছে, কিন্তু চীনের কাছ থেকে ঋণ নিছে, জাপানের কাছ থেকে ঋণ নিছে, মোবাইল কলে টাকা কেটে নিছে আমাদের কাছ থেকে। তারপর সে পদ্মা সেতু করছে আহ, যেই টাকায় করা সম্ভব তার প্রায় 5 গুণ টাকা খরচ করে। সেই সাথে দুর্নীতির মহোৎসব করেছে মেট্রো রেলের মাধ্যমে এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মাধ্যমে। আর আরেকটা জিনিস হইতেছে, সম্পূর্ণ অলাভজনক একটা প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে টানেল, কর্ণফুলী টানেল, যেটা এখনো পর্যন্ত প্রতি মাসে 37 থেকে 40 কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে এই প্রকল্পে। এরপরে আরো অসংখ্য হ্যাঁ, গদবাঁধা কথা তারা বলছে, যে কথা প্রত্যেকটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে হয়তো রাত পার হয়ে যাবে। তো আমরা মূল যে বিষয়গুলো সেগুলো আলোচনা করলাম। তা আমাদের আলোচনা আজকে আর বেশি দীর্ঘায়িত করব না। তো এই হচ্ছে আওয়ামী লীগ, তাদের চরিত্র। তারা গঠনতন্ত্রে যে কথাগুলো বলেছে, বাস্তবিক পক্ষে তারা করেছে তার সম্পূর্ণ উল্টো, যেটা তারা প্রতিনিয়তই করে থাকে। বিগত 15 বছর আমরা দেখেছি যে তারা বলেছে একটা কিন্তু করেছে আর একটা। অন্যায় করেছে তারা, দোষ চাপিয়েছে প্রতিপক্ষের ঘাড়ে। এবং তাদের শাসন আমলে যেই পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হয়েছে, সেই পরিমাণ সংখ্যালঘু নির্যাতন অন্য কারো শাসন আমলে এই দেশে হয় নাই। এবং মজার ব্যাপার হচ্ছে, সংখ্যালঘু নির্যাতনটা তারা করে খুব মজা নিয়ে। কারণ সংখ্যালঘুরা, মানে আওয়ামী লীগ একটা হিন্দুত্ববাদী ঘেঁষা সংগঠন হওয়ার কারণে, সংখ্যালঘু বলতে আমাদের দেশে মূলত হিন্দুদেরকেই বোঝানো হয়। আরো কিছু ছোট ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, বাট তারা অত বেশি ইফেক্টিভ না। কিন্তু মূল যে সংখ্যালঘু তারা হচ্ছে হিন্দু। এই হিন্দু সম্প্রদায়কে তারা যখন ক্ষমতায় আসে তখনও নির্যাতন করে বিরোধী দলের উপরে দোষ চাপায় এবং বিরোধী দলকে দমন করার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ঠিক একইভাবে যখন তারা ক্ষমতার থেকে যায় তখনও সংখ্যালঘুদের নির্যাতন করে এবং তৎকালীন যারা সরকারে থাকে তাদের উপরে দোষ চাপিয়ে
আবার তাদের উপরে চাপ সৃষ্টি করার পাশে তো ভারত, তাদের প্রভু আছে, তাদের মাধ্যমে তো যখন তখন এই সংখ্যালঘু কার্ড ব্যবহার করে চাপ সৃষ্টি করা যায়, যেহেতু একটা বৃহৎ প্রতিবেশী তারা আমাদের। তো সরকারের উপরেও তারা চাপ চাপ প্রয়োগে আহ, প্রয়াস পায়। মাঝখান থেকে সমস্যায় পড়ে হচ্ছে এই যারা নিজেদেরকে সংখ্যালঘু পরিচয় দিয়ে থাকে প্রতিনিয়ত, যদিও আমরা বলি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী। তো এই তথাকথিত সংখ্যালঘুরা নিজেরাই নিজেদেরকে এভাবে প্রতিনিয়ত একটা আহ, বিপদের চক্রের মধ্যে আবদ্ধ রেখেছে। তা আল্লাহ এদেরকে সঠিক জ্ঞান দান করুক, সঠিক বুঝ দান করুক, এবং সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুক। সবার মধ্যে দেশপ্রেম তৈরি হোক, ভারত প্রীতি দূর হোক। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।